ডাকসু নির্বাচনে বাধা নেই, নির্বাচনকে ঘিরে নিরাপত্তাজনিত কারণে বাড়ছে উদ্বেগ। বকেয়া বেতনের দাবিতে কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শি জিনপিং, কিম এবং পুতিন, অভিযোগ ট্রাম্পের। ভেনেজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত 11। এবং ডাচদের হোয়াইট ওয়াশের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশকে স্থগিত করে দেয়া চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাআল্লাহ। স্বাধীনতার পূর্বে ডাকসু নির্বাচন হয়েছিল 1924-25 সাল থেকে 71 সাল পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে 37 বার। বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ডাকসু নির্বাচন হয়েছে 7 বার। এটি 8ম বারের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের আয়োজন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা সত্ত্বেও আদালতের আদেশ, ছাত্র প্রতিবাদ ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ক্যাম্পাসে অস্থিরতা বিরাজ করছে। হাইকোর্ট স্থগিত, চেম্বার কোর্ট পুনর্বহাল, প্রচারণায় অর্থ প্রভাব ও ধর্ষণের হুমকি থাকার পরেও শিক্ষার্থীরা নিরাপদ ও সুষ্ঠু ভোটের দাবি করছেন। বিস্তারিত জাগো রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলেও আদালতের আদেশ, প্রতিবাদ ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ক্যাম্পাসে অস্থিরতা বিরাজ করছে। গেল 1 সেপ্টেম্বর হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন, যা ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। পরদিন চেম্বার কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করে নির্বাচন শিডিউল পুনর্বহাল করেন। তবে আজ চেম্বার কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। এই আইনি নাটক ছাত্রদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করেছে। নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে প্রতিবাদও বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন হল থেকে ছাত্ররা উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে গিয়ে ডাকসু 9 তারিখে আমাদের অধিকার স্লোগান দেন। তারা নির্বাচন নির্ধারিত সময় অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়েছেন। এদিকে নির্বাচনী প্রচারণায় অর্থের প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, কিছু প্রার্থী প্রচারণায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছেন, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এমন পরিস্থিতিতে ছাত্র নেতারা প্রশাসন ও আদালতের কাছে স্পষ্ট ও নিরপেক্ষ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন। একজন নারী প্রার্থী তার আইনি পদক্ষেপের কারণে ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করছে। এমন পরিস্থিতিতে ছাত্ররা নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দাবি করছেন। ডাকসু নির্বাচন নিয়ে চলমান আইনি ও সামাজিক জটিলতা ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করেছে। সব পক্ষের স্বার্থ রক্ষা করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাত্রদের প্রধান দাবি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার মোহাম্মদ রেদওয়ান। রেদওয়ান, আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো। ভাইয়া, যেমনটা দেখছিলাম প্রতিবেদনে যে ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ বাড়ছে, আপনার কাছে জানতে চাইবো যে উদ্বেগ বাড়ার কারণটা কি, বিশেষ করে নারী প্রার্থীদের ক্ষেত্রে এই উদ্বেগ বাড়ার কারণটা কি আসলে? আচ্ছা, নারী কেন্দ্রিক যে সমস্যাটা, এটা আমাদের দেশে এটা কমন ব্যাপার। বিশেষ করে নারীরা যখন রাজনীতিতে এটা তখন আরও বেশি কমন বিষয় হয়ে দাঁড়ায়।
তার কয়েকটা কারণ আমি মোটা দাগে বলবো। তার একটা কারণ হচ্ছে যে আগে এত নারীরা মানে রাজনীতিতে সক্রিয় ছিলেন না, এখন যতটা হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে জুলাইয়ের যে বিপ্লবটা হয়েছিল সেখানে নারীরা একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। নারীরা তখন আন্দোলনের সাহস জুগিয়েছে। বিশেষ করে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা আপনি চিন্তা করি, তখন ছেলেরা যখন হল ছাড়তে বাধ্য হয়েছে, নারীরা কিন্তু বা নারী শিক্ষার্থীরা কিন্তু তখনও কিন্তু হল ছাড়েনি, তারা কিন্তু আন্দোলন চালিয়ে গেছে। এরপরে বিশেষ করে জুলাই পরবর্তী সময় নারীরা কিন্তু বেশ আন্দোলনে সক্রিয় হচ্ছে, সামনের সারি থেকে তারা বিভিন্ন নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব দেওয়ার ফলে এখানে একটা অংশ মানুষ তাদের সেটা চক্ষুশীলে পরিণত হয়েছে। এই কারণে তারা কয়েকটা বিষয় এখানে লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে মতের বাহিরে গিয়ে কেউ যদি কথা বলে, বিশেষ করে বাংলাদেশে তো একটা মতাদর্শ রাজনীতি হয় না, কয়েকটা মতাদর্শ মিলেই রাজনীতি। আপনি বলেন জাতীয়তাবাদের একটা মতাদর্শ আছে, ইসলামপন্থীদের একটা মতাদর্শ আছে, বামপন্থীদের একটা মতাদর্শ আছে। তো নারীরা এইখানে সব মতাদর্শেই কিন্তু রাজনীতিতে এখন মোটামুটি সক্রিয় হচ্ছে। তো এক মতাদর্শের নারী যদি এক পক্ষের ওই কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে, তখন অন্য মতাদর্শে এটা খুব একটা বেশি পছন্দ করে না। বা ইসলামপন্থী যারা মতাদর্শ তারা যদি কথা বলে, তখন এটা অন্যরা কেউ পছন্দ করতে চায় না। তো এইটার চাইতে আরও বড় বিষয় হয়ে দাঁড়াইছে, যখন নারীরা এইসব বিষয়গুলো নিয়ে সামনে আসতেছে, তখন তাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তারপরে হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, আপনারা জানেন যে এইটা মারাত্মকভাবে করা হচ্ছে। তারা যখন বিভিন্ন বক্তব্য দেয়, বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে যায় বা বিভিন্ন লেখালেখি করে, ওইখানে কমেন্ট বক্সগুলো গেলে আপনি দেখবেন যে সেখানে মানে খুব ভয়ঙ্কর বা যে কুরুচিপূর্ণ যে শব্দগুলো আছে সেগুলো চয়েস করা হচ্ছে। বিশেষ করে এটা কিন্তু এখন আবার সবচাইতে বিশেষ করে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এটা খুব বড় করে দেখা হয়েছে। কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে ডাকসুর যে নির্বাচনী আমেজটা তৈরি হয়েছিল, সেখানে কয়েকটি প্যানেল আছে। তার ভিতরে অন্যতম একটা প্যানেল হচ্ছে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একজন প্রার্থী আছে, যিনি হচ্ছে SM ফরহাদ। তার প্রার্থিতা বৈধ কিনা এটার জন্য একজন আপনার রিট করেছেন, তার নাম ফাহমিদা আলম। তিনি রিট করেছেন আদালতে, হাইকোর্টে তার এই রিটের পরিপ্রেক্ষিতে পুরো নির্বাচনটা স্থগিত করে দিয়েছে। দেখেন, উনি রিট করেছে কি জন্য? যে প্রার্থিতা বৈধ কিনা এটার জন্য রিট করছে, কিন্তু বিচারক করেছেন কি যে পুরো নির্বাচন প্রক্রিয়াটা কি করে দিয়েছেন, স্থগিত করে দিয়েছেন। যার ফলে তখন তাকে একদম প্রকাশ্য, ঢাকা ইউনিভার্সিটির আরেকটা শিক্ষার্থী প্রকাশ্য তাকে ধর্ষণের হুমকি দিয়েছে। এই যে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিল, তখন এটা কিন্তু খুব সমালোচনা তৈরি হয়েছে। এর আগে নির্বাচনকে কেন্দ্র করে 26 তারিখ যথাসম্ভব তখন আনুষ্ঠানিকভাবে প্যানেলগুলো প্রচারণা শুরু করছিল। তখন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একটা ফেস্টুন, যেটা আপনার চারুকলা অনুষদে টাঙানো হয়েছিল, সেখানে কে বা কারা সেটি কিন্তু ভেঙে ফেলেছে। এবং সেখানেও যে কিছু নারীও তাদের প্যানেলে আছে, বিশেষ করে সাবিকুন নাহার তামান্না, তার ছবিতে বিকৃতি করা হয়েছে। এবং সেটা নিয়ে কিন্তু আমরা সব পক্ষকে আপনার প্রতিবাদ করতে দেখিনি। আমরা যেহেতু ডাকসু কেন্দ্রিক থাকি, ওইখানে আমরা সবসময় খবর সংগ্রহের জন্য অপেক্ষা করি বা সবার সাথে আমাদের আলাপ হয়। তো দেখেছি যে তিনিও তো নারী, এবং গতকালের আগের দিন যেটা হয়েছে, ফাহমিদা আলম তিনিও নারী। দেখেন, দুইজনের মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু দুইজনই তো নারী। একজন নারীকে বিকৃতি করবে, আরেকজন নারী এটা প্রতিবাদ করতে পারে না? বা অন্য মতাদর্শ যারা আছে তারা প্রতিবাদ করতে পারে না? অবশ্যই তারা এটা করা দরকার এবং এটা করা উচিত। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি সিলেক্টিভ প্রতিবাদ, মানে এক পক্ষ হইলে এটা করে, অন্য পক্ষ হইলে এটা করে না, মানে মতাদর্শের বাইরে গেলে এটা করতে চায় না। এটার আরেকটা বড় দোষ আমি দিব আমাদের যারা এলিট শ্রেণী আছে, বা আমরা হচ্ছে যাদেরকে বুদ্ধিজীবী হিসাবে মনে করি বা সুশীল বলি, এরা হচ্ছে অনেক সময় আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে আপনার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওই সময় যখন তাদের বাহিরে যারা নির্যাতিত হতো, ধর্ষণ হইতো, তখন তাদের বিষয়গুলো ওরা হচ্ছে তেমন প্রতিবাদ করতো না। বিশেষ করে আমাদের 2018 সালের নির্বাচনে আমাদের নোয়াখালীতে ওইখানে একটা নারী, তিনি
বিএনপি প্রার্থীকে দানিশ শীষে ভোট দিয়েছেন তখন তাকে গণদর্শন করা হয়েছিল। সেই বিষয়টা নিয়ে কি সবাই কিন্তু প্রতিবাদ করেনি। তো এই যে বুদ্ধিজীবী বা সুশীল যারা আছে তারা এই যে সিলেক্টিভ প্রতিবাদ, এই কারণে এই বিষয়গুলো হচ্ছে আপনার উদ্বেগজনক হারে বাড়ছে বা নিরাপত্তা এটা ঝুঁকি বেশি কম। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশের যে আইন আছে এই যে নারীর নিরাপত্তার ক্ষেত্রে বা বিভিন্ন সেক্সুয়াল যে হ্যারাসমেন্ট এগুলো খুব বেশি দ্রুত কাজ করে না। এর আগে আমরা দেখেছি যে 7 বছরের শিশু ধর্ষণ হয়েছে, সেটা কিন্তু খুব দ্রুত বেশি আপনার বিচার হয়নি। তো এই যে বিচারিক প্রক্রিয়াটা দেরি হওয়ার কারণে এই জিনিসটা আরও বেশি বাড়ে। আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে আবার নারীরাও কিন্তু ঐক্যবদ্ধ হয় না, যে আমরা সব নারীরা মিলি যদি এটার ঐক্যবদ্ধ প্রতিবাদ করি। যেমন এখানে বিশেষ করে 8 থেকে 9টা প্যানেল আছে ডাকসুতে, যেমন এই নারীকে যেমন সাবিকুন্নাহার তামান্নাকে যে সময় আপনার কুরুচিপূর্ণভাবে বিকৃত করা হয়েছে, তখন যদি সকল নারীরা মিলে এটার প্রতিবাদ করত তাহলে ফাহমিদা আলমের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আবার হইতো না, সম্ভাবনা ছিল না। রেদন, আপনি যেটা বললেন আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। যেভাবে বলছিলেন যে নারীরা রাজনীতিতে আগে এতটা সক্রিয় ছিল না, বা আমরা যদি জুলাই গণ অভ্যুত্থান দেখি যে ফ্রন্ট লাইনে থেকে নারীরা কিন্তু কাজ করে গেছে। তারপরেও যেটা হয় যে জুলাই আন্দোলনের পরে আমরা যে নতুন স্বাধীনতা বলছি, স্বাধীনতা পাওয়ার পরে নারীদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে হ্যারাসমেন্টের ব্যাপারটা যেটা আপনি উল্লেখ করলেন খুব বেশি বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কোনো পদক্ষেপও নিচ্ছে না বা বিচারিক কাজকর্ম প্রক্রিয়া একটু লেট করে হচ্ছে। তাহলে ডাকসু নির্বাচন ঘিরে যে প্যানেলগুলো একে অপরকে দোষারোপ করছে আমরা দেখছি, এবং নানা রকম ট্যাগিং দেওয়া হচ্ছে, পাশাপাশি যেভাবে বলেন যে নারী নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা হচ্ছে না, এই ব্যাপারটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা হচ্ছে আমরা এর আগের যারা সরকার ছিল ওই সময় এটার প্রচলনটা খুব বেশি ছিল। তখন হচ্ছে নিজের পক্ষের মতের বাইরে গেলে তখন তাদেরকে পাকিস্তানপন্থী হিসাবে ধরা হইতো বা বিভিন্ন পন্থী হিসাবে ধরা হইতো। তখন এটাকে রাজনীতিক একটা এজেন্ডা হিসাবে তারা ব্যবহার করত। কিন্তু 24-এর যে আন্দোলনটা হয়েছিল তখন কিন্তু আগে যাদেরকে ট্যাগিং দেওয়া হইতো তারা সবাই মিলে এই জুলাই রেভলিউশন যেটা হয়েছে এটাতে ভূমিকা রেখেছে। যেহেতু আমরা মাঠ থেকে কাজ করি তখন আমরা সবাইকে জানতাম, চিনতাম, তখন কিন্তু একে অপরকে ট্যাগিং দেয়নি, বলেনি যে তুমি অমুক দল করো এই আন্দোলনে তুমি শরিক হইতে পারবে না, তুমি অমুক দল করো এই আন্দোলনে তুমি শরিক হতে পারবে না। তখন কিন্তু কেউ কাউকে ট্যাগ দেয়নি। এবং বিশেষ করে এখন যেই বিষয়টা সবচাইতে বড় হচ্ছে, বড় দুটি রাজনৈতিক দল আপনি বলেন বিএনপি বা হচ্ছে জামাত, এরা কিন্তু মানে দীর্ঘ 1 যুগেরও বেশি 2 যুগের কাছাকাছি সময় এরা কিন্তু জোট ছিল, এবং এদের অঙ্গ সংগঠন যেগুলো ছিল তারাও কিন্তু পাশাপাশি থেকে কাজ করেছে। তখন কিন্তু এরা একে অপরকে ট্যাগ দিত না, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা ট্যাগিংটা দিত। তো তারা যাওয়ার পরে এখন এটা কেন জানি রাজনৈতিক দলগুলোর এজেন্ডা হয়ে গেছে অপরপক্ষকে ঘায়েল করার জন্য। তো এটা হওয়ার কথা ছিল না। আসলে যারা ট্যাগিংয়ের রাজনীতি করে, বিশেষ করে এই ট্যাগিংয়ের রাজনীতি আমরা দেখেছি যে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছি, তাদের ছাত্র সংগঠন বা অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো তাদেরকে কিন্তু বিতাড়িত করেছে। তারা কিন্তু এখন অনেকে বিদেশে আছে, অনেকে পলাতক আছে। এখন যারা এটা করছে উভয় যেই রাজনীতি সবাই কিন্তু করছে কম বেশ, কেউ বেশি কেউ কম, কিন্তু করছে, ট্যাগিংয়ের রাজনীতি করছে। আপনার মতের সাথে না মিললে আপনি দিল্লির, আপনার আমার মতের সাথে আপনার না মিললে আপনি পাকিস্তানি, এই যে ট্যাগ একে অপরকে দেওয়া, এটা অন্যতম কারণ হচ্ছে যে মানে রাজনৈতিক এজেন্ডা ওনাদের কম, মানে সামাজিক কাজকর্মের এজেন্ডাগুলো আমি মনে করি ওনাদের কম থাকার কারণে হয়তো ওনারা এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে। আর ওনারা ওই যে আমি আগে একটা কথা বললাম যে মতের ভিন্নতা না মিললে কেউ কারো পক্ষে নেয় না। আপনি এই যে সাবিকুন্নাহার তামান্না যিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন, তখন তাকে যেভাবে কুরুচিপূর্ণভাবে বিকৃত করা হয়েছিল তখন সকল পক্ষ মত যদি একক হয়ে যদি এটা প্রতিবাদ করত তাহলে এই যে ফাহমিদা আলমের এই বিষয়টা সামনে আসতো, হয়তো আসতো না। তখন যারা অপরাধী, দেখেন অপরাধীর অপরাধটা প্রথম দেখতে হবে, তারপর খুঁজতে হবে সে রাজনীতিক কোন মতাদর্শে বিশ্বাস করে। তখন আমরা বলতে পারবো যে অপরাধীর আগে শাস্তি হোক, কেন সে অপরাধটা করেছে,
তারপরে তিনি যদি রাজনৈতিক সম্পৃক্ততা থাকেন, তাহলে আমার উচিত রাজনৈতিক প্রধান যারা আছেন তাদের কাছে এই জিনিসটা জিজ্ঞেস করা যে আপনার কেন এই কর্মী এমন একটা আচরণ করলো, এমন একটা আপনার এই পদক্ষেপ নিল, আপনার পদক্ষেপটা কি এর বিপরীতে গিয়ে। তাহলে দেখতেন এই যে নারীদের যেই এই যে হ্যারাসমেন্ট আপনি যেই কোনোভাবেই এটা কমে আসতো। এবং এই যে ট্যাগিংটা ওনারা মনে করে যে একটা রাজনীতিক একটা স্বার্থর জন্য এটা মনে হয় ওনারা করে থাকেন। বিশেষ করে আপনার 24 পরবর্তী এটা কিন্তু আমরা এখন দেখছি হরহামেশাই হচ্ছে। তো এটা কিন্তু আলটিমেটলি দেশের জন্য ভালো কিছু বয়ে আনে না। দেখেন, দেশটা কিন্তু শুধু রাজনীতিবিদদের না, সবাই মিলিয়ে আমরা দেশ। তবে রাজনীতিবিদরা যদি ভালোভাবে ওনাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে এবং এই যে ট্যাগিং বাদ দিয়ে আগে যেরকমভাবে ওনারা একে অপরকে সহযোগী হয়ে আপনার মাঠে ছিল, কাঁধে কাঁধ রেখে কাজ করেছিল, এখনও যদি এই কাজটা করে তাহলে আলটিমেটলি এটা বাংলাদেশের জন্য ভালো। কিন্তু এটার ভিতরে কিন্তু আরেকটা তৃতীয় পক্ষ আছে যারা সব সময় চায় যে এই জিনিসটা জিয়ে রাখলে তাদের ওই যে আপনার ফায়দা হাসিল হবে। এই জন্য অনেক সময় এই দুই পক্ষ এরা বোঝে না যে তৃতীয় পক্ষ এখানে অনেকটাই কাজ করে। তো আমার পরামর্শ থাকবে যারা ছাত্র রাজনীতি করে বা ছাত্র রাজনীতি যারা মাদার পার্টি আছে তাদের প্রতি যে 24 পরবর্তীতে ট্যাগিংয়ের রাজনীতি আর না করাটাই ভালো। কারণ হচ্ছে এই ট্যাগিংয়ের রাজনীতি মানুষকে খারাপের দিকে নিয়ে যায় এবং দেশকেও খারাপের দিকে নিয়ে যায়। আরেকটা পক্ষ এখান থেকে এসে সুযোগ নেই। আপনি জানেন বাংলাদেশের ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভৌগোলিক অবস্থানে আছে। আমাদের পাশে বৃহত্তর দেশ ভারত এবং আমাদের আপনার সুপার পাওয়ার দেশগুলো আমাদের দেশের প্রতি কিন্তু নজর রাখে। সব কিছু মিলাই যদি একে অপরকে দোষারোপ করে বা ট্যাগিং দেয় তখন কিন্তু তৃতীয় পক্ষে এসে এটার সুবিধাটা নেয়। তো এই সমস্যাগুলোর কারণে কিন্তু নারীদের যেই সমস্যাগুলো তৈরি হয় দৈনন্দিন জীবনে এগুলোর মানে সঠিক আপনার ফয়সালা হচ্ছে না। আচ্ছা, যেমনটি বলছিলেন আমিও আপনার সাথে আসলে একমত যে মতাদর্শ না মিললেই একটা ট্যাগ বসিয়ে দেওয়া হচ্ছে, এক দল আরেক দলকে বিভিন্ন ট্যাগ দিচ্ছে, সেটা পাকিস্তানপন্থী হোক আর যেভাবেই হোক। রেদন, আমরা যেরকম প্রতিবেদনটিতে দেখছিলাম যে নির্বাচনী প্রচারণায় অর্থের প্রভাব নিয়ে একটা প্রশ্ন উঠেছে, তা কতটুকু সঠিক বা এটা নির্বাচনে কিভাবে প্রভাব ফেলবে? ডাকসু বিশেষ করে এটা যেহেতু ডাকসু কেন্দ্রিক, ডাকসুর যারা শিক্ষার্থী আছে ওরা কিন্তু খুবই সচেতন। আপনারা দেখেছেন যে 24-এর আন্দোলনে সবাই কাঁধে কাঁধ রেখে শুধু অল্প কয়েকটা গোষ্ঠী বাদে কাঁধে কাঁধ রেখে সবাই আন্দোলন করেছে। আর ডাকসুতে এই জিনিসটা আমার মনে হয় না বেশি প্রভাব ফেলবে, কারণ এখন সবাই সচেতন, সবার কাছে কিন্তু ডিভাইস আছে এবং সবার পক্ষেই কিন্তু লোক আছে, কারো পক্ষে কম বেশি মিলে সব কিছু মিলে কিন্তু সবার পক্ষেই লোক আছে। তো কেউ যদি অবৈধ উপায় অবলম্বন করতে যায়, অন্য পক্ষ তো আছে যে আপনার পিছনে লেগে যে আপনি কোনো অবৈধ কাজ করেন কিনা এটা বের করার জন্য। তো আমার মনে হয় না যে এই মানে অর্থনৈতিক যে প্রভাবটা পড়বে এটা পড়ার সম্ভাবনা নেই, কারণ হচ্ছে শিক্ষার্থীরা খুবই সচেতন এবং এখন যারা আছে আপনার এই ডাকসু কেন্দ্রিক প্যানেল তৈরি করেছে অধিকাংশই ছাত্র সংগঠনগুলোর মাদার পার্টি খুবই ছোট, দুইটা মাদার পার্টি ছাত্র সংগঠনের মাদার পার্টি খুবই বড়। আপনি বিশেষ করে ছাত্রদল বলেন তাদের মাদার পার্টি বিএমপি, বা হচ্ছে শিবির বলেন তাদের মাদার পার্টি হচ্ছে জামাত। এছাড়া অন্য রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে ওদের মাদার পার্টির এত মানে অবস্থান নাই যে টাকা দিয়ে আপনার হচ্ছে ভোট কিনবে বা টাকা মানে আপনার দিয়ে অন্য কিছু করার চেষ্টা করবে। সব কিছু মিলাই আপনার এই ঢাকা ইউনিভার্সিটিতে আমার মনে হয় না শিক্ষার্থীরা যেরকম সচেতন বা হচ্ছে একজনের পিছনে অন্যভাবে যেভাবে লেগে আছে, মানে কেউ যদি সামান্যতম একটু অপরাধ করে এটা তাৎক্ষণিক কিন্তু তারা বের করে ফেলে, তাহলে এত বড় একটা টাকা দিয়ে তারা হচ্ছে নির্বাচনী প্রভাব ফেলবে এটা আমার মনে হয় না যে সম্ভব হবে। একদমই তাই, এবং আমাদের প্রত্যাশা থাকবে যে এই ধরনের প্রতিকূলতা কাটিয়ে একটি সুষ্ঠু ডাকসু নির্বাচন যেন আমরা পাই। ধন্যবাদ রেদন আপনাকে আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন জাগো নিউজের রিপোর্টার মোহাম্মদ রেদওয়ানের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার ইলেকট্রিশিয়ান
শাওন শিকদার হত্যা মামলায় ঢাকা সাবেক এমপি হাজী সেলিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। নিউমার্কেট থানার এক হত্যা চেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তারা গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেছেন। শাওন হত্যা মামলা সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের 19শে জুলাই লালবাগ থানাধীন আজিমপুর এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন শাওন শিকদার। ঘটনার দিন ইডেন মহিলা কলেজের সামনে পৌঁছালে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। সিএমএম কোর্টের 27 নম্বর আদালত জনাব ফারহান ইশতিয়াক স্যারের আদালতে হাজী সেলিম এবং ছাত্রলীগের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে লালবাগ থানার একটি হত্যা মামলায় শুনানি দেখানোর জন্য মামলার আয়ু আবেদন করেন। তাদেরকে আদালতে উপস্থাপন করে মামলার আয়ু আবেদন করলে আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদের এই মামলায় সম্পৃক্ততা থাকার বিষয়ে আদালতকে বক্তব্য রাখলে আদালত এই আসামিদ্বয়কে উক্ত হত্যা মামলায় শুনানি দেখান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলশান থানার ফার্নিচার কর্মচারী পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে এই বিষয়ে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। মামলাটি তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম গত 24শে আগস্ট তার এই রিমান্ড আবেদন করেন। সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ড আবেদনে বলা হয়, এই আসামি অত্যন্ত সুকৌশলে শাহজাদপুরের সুবাস্তু নজর ভ্যালির সামনে উপস্থিত থেকে অর্থের যোগান দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে নিবৃত্ত করার জন্য ঘটনাটি ঘটায়। এজাহার নামীয় 223 নম্বর আসামি হওয়ায় তার নেতৃত্বে এই মামলার ঘটনা ঘটে বলে জানা যায়। বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। বুধবার দুপুর 12টার দিকে রাজধানীর কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় 500 কর্মী বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করেন। এদিকে গুলশান ট্রাফিক বিভাগ এই বিষয়ে নগরবাসীকে ভোগান্তি সম্পর্কে অবগত করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। ফেসবুকে এক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানায়, কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় 500 কর্মী বেতন ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। ঘটনাস্থলে থানার অফিসার ফোর্স নিয়োজিত রয়েছে। আমি অলরেডি 2 মাসের বেতন পাইনি। এই মাসের বেতনও না, তার বকেয়া বেতনটা যে সেটাও আমি পাইনি। আমার বেতন 2 মাসের আটকানো, আর আমি 2 মাসের রুম ভাড়া দিতে পারিনি। এনে তো আমার বাপের কোনো বাড়ি নেই যে আমি সেখানে থাকবো। আমার 2টা সন্তান আছে ছোট ছোট, তাদের আমার মুখে খাবার তুলে দিয়ে লাগে। আমার জামাই রিক্সা চালায়, আমার জামাই বিজনেস করে না। সে আমাদের পাওনা দাও না, আমাদের 10 থেকে 15 তারিখ পর্যন্ত হয়তো আমরা তার 5 দিন সময় দিতে পারি, এর বেশি আর আমরা দিতে পারবো না। আপনারা যেভাবে পারেন, মিডিয়ার হোক বা প্রশাসন হোক, আমরা সব জায়গায় গেছি, কেউ আমাদের আশা দেয় নাই। এই জায়গায় সবার ভিতরে তেল মাখানো হয়েছে, কেউ কোনো দায়িত্ব নিতেছে না। ঠিক আছে, এই জায়গার মধ্যে মনে করেন আমরা কিস্তি হিসেবে টাকা দিবার চাই। 3 মাসে কিস্তিতে দিব, 2 মাসের বেসিক বেতন আর পিসের রানিং মাসের বেতন 10 তারিখে দিয়া, আর বাকি 2 মাস পর এইভাবে 2 মাস কি রুম ভাড়া দিব না মানুষের বেসিক বেতন নিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আলী হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে। বুধবার এই বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটি বিশ্ববিদ্যালয় অর্ডারের প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। আলী হোসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। এর আগে তার শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল ইসলামী ছাত্র শিবির এবং ডাকসু নির্বাচনে অপরাজেয় 71, অদম্য 24 প্যানেল।
গেল ৩১ আগস্ট ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে। হাইকে বলো বাই। দেশের 7 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা সকাল 9টা থেকে দুপুর 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সবশেষ সারা দেশের জন্য দেয়া 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে সারা দেশে তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোংলার মিঠাখালী মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে অনুষ্ঠিত আটদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। তিনি এ সময় বলেন, তরুণরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যেন সম্পৃক্ত থাকতে পারে, সেজন্য বিএনপির এই উদ্যোগ। ফলে তারা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকতে পারবে। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর দেশ গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদার সহ অন্যান্যরা। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 80 বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে চীনের সামরিক কুচকাওয়াজে শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও কিম জং উন একত্রিত হওয়ায় ট্রাম্পের ব্যঙ্গাত্মক শুভেচ্ছা বার্তার শঙ্কা তৈরি করেছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে নেমেছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। ট্রাম্পের মতে এক অদৃশ্য জোট তৈরি করে আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে এগিয়ে এসেছে বিশ্বের এই 3 শক্তিধর দেশ। বেইজিংয়ের আকাশে যখন যুদ্ধবিমান গর্জন করছে, তখনই ট্রাম্পের এই অভিযোগ যেন আগুনে ঘি ঢেলে দিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 80 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে একসঙ্গে হাজির হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বিশ্বজুড়ে সম্প্রচারিত সেই ছবিগুলোতে দেখা যায় শক্তি, কৌশল আর ক্ষমতার ভয়ঙ্কর এক বার্তা ছড়িয়ে দিচ্ছে বেইজিং। ঠিক তখনই ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন বিস্ফোরক এক পোস্ট। আপনারা যখন আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, সেই আবহে পুতিন ও কিমকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই। এক ধরনের বিদ্রুপে ভরা এই বার্তায় স্পষ্ট ইঙ্গিত মেলে ওয়াশিংটন মনে করছে নতুন এক মহাযুদ্ধের ছায়া ক্রমেই ঘনিয়ে আসছে।
বিশ্লেষকদের মতে কুচকাওয়াজের মূল লক্ষ্য শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং এটি আমেরিকার প্রতি সরাসরি এক হুমকি। চীন যেন জানিয়ে দিল তারা অর্থনীতি, কূটনীতি এবং সামরিক সব দিক থেকেই ওয়াশিংটনকে মোকাবেলা করতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, এই জোট কি কেবল কৌশলগত প্রদর্শনী, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভবিষ্যৎ সংঘর্ষের নীল নকশা? হোয়াইট হাউস এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে গোয়েন্দা সংস্থাগুলো নড়ে চড়ে বসেছে বলে শোনা যাচ্ছে। আরও রহস্য যোগ করেছে ভারতের অবস্থান। সামরিক কুচকাওয়াজে আমন্ত্রণ পেলেও যোগ দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্লেষকরা বলছেন, এড়িয়ে যাওয়া এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক অজানা ঝড় আসন্ন। হঠাৎ করে আন্তর্জাতিক রাজনীতির মাঠে যেন শুরু হলো এক সাসপেন্সের খেলা। আগামী দিনগুলোতে কি নতুন এক শীতল যুদ্ধের সূচনা হতে যাচ্ছে? তুষার ইসলাম, জাগো নিউজ। দক্ষিণ ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা থেকে আসা সন্দেহভাজন মাদকবাহী একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে 11 জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার সত্যতা নিশ্চিত করেন। নিহত 11 জনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন রিপাবলিকানি প্রেসিডেন্ট। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। বার্তা সংস্থাটি বলছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলা থেকে আসা সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকায় হামলা চালিয়ে 11 জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েনের পর এটি প্রথম বড়সড় অভিযান। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কয়েক মিনিট আগে একটি মাদকবাহী নৌকা গুলি করে উড়িয়ে দেওয়া হয়েছে। এতে বিপুল পরিমাণ মাদক ছিল। পরে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেন, যাতে আকাশ থেকে ধারণ করা ড্রোন ফুটেজে সমুদ্রে একটি স্পিড বোট বিস্ফোরিত হয়ে আগুনে জ্বলতে দেখা যায়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টানা 2 দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশ জিতেছে 8 উইকেটে, দ্বিতীয়টিতে জয় পেয়েছে 9 উইকেটের। বুধবার তৃতীয় ও শেষ টি-20তে জিতলেই নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করতে পারবে বাংলাদেশ। সন্ধ্যা 6টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে এশিয়া কাপের প্রস্তুতি শেষ করবে বাংলাদেশ। এরপর 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মহাদেশীয় প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে গ্রুপ বিতে হংকং, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। টুর্নামেন্টের পরে ধাপে যেতে হলে সেরা 2 থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করতে হবে টাইগারদের। আজকের ম্যাচে জয় পেলে 9 মাস পর টি-20তে 3-0 ব্যবধানে কোনো দলকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডাকসু নির্বাচনে বাধা নেই, নির্বাচনকে ঘিরে নিরাপত্তাজনিত কারণে বাড়ছে উদ্বেগ। বকেয়া বেতনের দাবিতে কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শি জিনপিং, কিম এবং পুতিন, অভিযোগ ট্রাম্পের। ভেনেজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত 11। এবং রাজদের হোয়াইট ওয়াশের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।